হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কমেন্টে বলছিলে কোথায় ভাইয়া আপনি, কোথায় আপনি? চলে আসছি আমি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এইচএসসি 25 অনলাইন ব্যাচের বাংলা ইংরেজি আইসিটি এই কোর্সের ইংলিশের ক্লাসটাতে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম দুর্জয় তোমাদের সাথে আছি। আজকের ক্লাসটা মেইনলি হবে ভয়েসের উপর। ক্লাসটাতে আমরা কি নিয়ে ডিসকাস করব, কিভাবে আগাবো এই নিয়ে একটু পরে কথা বলছি, যেহেতু আমাদের মূল ক্লাস শুরু হতে এখনো প্রায় 5 মিনিটের মতো বাকি আছে। আচ্ছা বলে ভাইয়া আপনাদের কথা শুনে ফেলছি। আচ্ছা কি বলছি জানি না। আচ্ছা আশা করি উল্টাপাল্টা কিছু বলি নাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ফারিহা, ফাতেমা, আহসানুল, শান্তা, তারপর ইতিকা, মাইশা, রাইসা, ফাহিম আরো অনেকেই জয়েন করছো। আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করব ঠিক সময় যখন 4টা বাজবে, তখন আমাদের হাতে আরো 4 মিনিটের মতো সময় আছে। আমরা এই 4 মিনিট গল্প করব। আচ্ছা ফাইজা বলছে ভাই আপনাদের কথা শুনে ফেলছি। কি বলেছি ফাইজা বলো তো তাহলে? সিনথিয়া, ওয়ালাইকুম আসসালাম। নিউ ইউজার, তোমার নামটা ভাইয়া দেখছি না, তোমার নামটা একটু তুমি চাইলে রিনেম করে নিতে পারো, সো দ্যাট আমি তোমাকে নিউ ইউজার নামে না পড়ে তোমার নিজের নামে পড়ি। শাহিন, তারপর শিবা, মিত্র, ফাইজা মাহমুদ, মুস্কান। আমি যাদের নাম পড়ছি তাদের হোমওয়ার্ক একটাও দেখিনি। তোমরা হোমওয়ার্ক সাবমিট করো না কেন বলো তো? ইফতি আলী, তারপর বুশরা, সাদিক, আফরিন, তোমরা কেন হোমওয়ার্ক সাবমিট করো না? আচ্ছা, তোমাদের কলেজ ছুটি হয় কয়টায়? নরমালি তোমাদের কলেজ কয়টায় ছুটি হয় শাহিন? মুজাক্কির আহমেদ, ভাইয়া তুমিও তো হোমওয়ার্ক সাবমিট করো না। মাহি, মেহবুবা মুর্শেদ, মির্জা আল আরাবি, মুন্না, তালহা। ওকে, ভালো আছি মাইশা, তুমি কেমন আছো? স্নিগ্ধা, মাইশা নাওয়ার, তোমার কথা বলি তো ভাইয়া। আমাদের হাতে আরো 3 মিনিট সময় আছে। এই 3 মিনিট আমরা একটু গল্প করতে পারি, তোমাদের সুখ দুঃখ গুলো একটু শুনতে পারি। তোমাদের কোথায় কোন জায়গাটাতে স্ট্রাগল করছো আমাকে বলতে পারো। পুষ্পা, পুষ্পা তোমার নামটা মনে রাখা একটু কঠিন হয়ে যাবে, তুমি একটু রিনেম করে ফেলো আজকে ক্লাসটার পরে। হ্যাঁ, সিনথিয়া বলছে ভাইয়া আজকে আমার ইংলিশ ফার্স্ট ক্লাস। ওকে সিনথিয়া। জান্নাতুল ফেরদাউস, তারপর মমতাজ, জান্নাতুল মমতাজের আমি অনেকবার দেখেছি তোমাকে। আফরিন, ইয়েস তুমি সাবমিট করেছো। ওকে, মাইশা নগর সহ যারা যারা আছো তোমরা একটু আমাকে বলো তো, তোমরা গত ক্লাসের হোমওয়ার্কে কার কয়টা ভুল হয়েছে একটু বলো তো। সাদিয়া বলছে ভাইয়া এখন কলেজ ছুটি। ও আচ্ছা, কলেজে কি এখন শীতকালীন বন্ধ চলছে নাকি? একজন বলছে ভাইয়া আপনার এইজ কত হবে? আচ্ছা নেক্সট ক্লাসে আমার জন্মসনদটা নিয়ে আসবো না। আচ্ছা আমি আমার পরিচয় দিচ্ছি, সবাই জয়েন করুক। প্লাস আমাদের ক্লাস শুরু হবে বরাবর 4টায়। হ্যাঁ, আমি নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। থ্যাংক ইউ সো মাচ ধ্রুব। প্রীতম, প্রীতম বলছো ভাইয়া আমার হোমওয়ার্কটা চেক করে না, কোনো কারণে হয়তো তোমারটা মিস করে ফেলেছি। ভাইয়া তুমি এক কাজ করো, আজকে তোমার হোমওয়ার্কটাতে আমাকে আবার মেনশন দিয়ে দিও ক্লাসটা শেষ হওয়ার পরে। হ্যাঁ, আমাকে মেনশন দিয়ে দিলেই হবে। ভাইয়া হোমওয়ার্ক কোথায় সাবমিট করবো? হোমওয়ার্ক তোমরা টেনএমএস এসএসসি এইচএসসি গ্রুপটাতে সাবমিট করতে পারো। তুলি করে দিও ক্লাসটা, না হয় কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। আচ্ছা হ্যাঁ, এখন তোমাদের শীতকালীন ছুটি চলছে রাইট? গ্রেট। আমাদের ভার্সিটিও ছুটি চলছে শীতকালীন, বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি অফিস তো আর ছুটি না, সো চাইলেও ঘুরতে যেতে পারছি না এখন। আচ্ছা ওকে, একটা ভুল হয়েছে, 4টা হয়েছে, ঠিক আছে। বলছে ভাই গ্রাফ এন্ড চার্টের সমস্যা। পার্থ, তাহলে চেষ্টা করি নেক্সট মান্থে আমরা একটা রাইটিং পার্টের উপর ক্লাস দিয়ে দেয় নাকি। আমাদের কলেজ বন্ধ দেয় নাই? কার কলেজ? আহারে রত্নাদের কলেজ বন্ধ দেয় নাই। থ্যাংক ইউ সো মাচ সামিয়া ফ্রেন্ড সাথী। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। আমাদের হাতে সময় আছে কিন্তু আরো আর মাত্র 1 মিনিট। ও 4টা বেজে গেছে, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আজকের এই ক্লাসটাতে, যেখানে আমরা আজকের পুরো ক্লাস জুড়ে ভয়েসের উপর আলোচনা করব। আমরা প্রত্যেকটা টপিক শুরু করার প্রথমে যেটা করি, মানে স্পেশালি আমি যেটা করি, অন্যদের ব্যাপারে বলতে পারছি না, আমি প্রথমে একটা প্রি অ্যাসেসমেন্ট নেই, রাইট? মনে আছে তোমাদের? আমি প্রথমে একটা
প্রি অ্যাসেসমেন্ট নেই। ওই প্রি অ্যাসেসমেন্ট মানে কি, যারা আজকে নতুন জয়েন করেছো, এটার মানে হচ্ছে কোন একটা টপিক শুরু করার আগে আমি নিজেকে একটু যাচাই করে নেই যে ওই টপিকটা সম্পর্কে আমার আদৌ কোনো ধারণা আছে কিনা, অথবা ধারণা যদি থেকেও থাকে তাহলে কতটুকু ধারণা আছে। সো প্রি অ্যাসেসমেন্ট নেই আমরা প্রত্যেকটা ক্লাসের, মানে প্রত্যেকটা টপিক শুরুতে। আজকে আমরা ঠিক তাই করব, ভয়েসের উপর আমরা ছোট্ট একটা প্রি অ্যাসেসমেন্ট নিব, তারপর আমরা মূল আলোচনাতে যাব। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে আমরা প্রি অ্যাসেসমেন্টটা দিয়ে ফেলি। আর যারা আজকে নতুন জয়েন করেছো তোমরা নিশ্চয়ই জানো যে 5 স্টার মানে হচ্ছে যে ক্লাসটা তোমার কাছে খুবই ভালো লেগেছে, গতানুগতিকভাবে কমে যে ক্লাসটা তোমার কাছে খুবই খারাপ লাগবে সেটার মানে হচ্ছে 1 স্টার। একদম প্রথম প্রশ্ন, কারেক্ট প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক, এটার কারেক্ট উত্তর কি হবে তোমরা আমাকে ডিসকাশন বক্সে জানিয়ে দাও। নাফিজ রহমান, দেখো প্রি অ্যাসেসমেন্ট, যেহেতু এটাকে আমরা বলছি প্রি অ্যাসেসমেন্ট সুমাইয়া, সো এগুলোর উত্তর না জানলে কোনো অসুবিধা নাই, উত্তর না পারলে কিছু অসুবিধা নাই, একদমই অসুবিধা নাই, কারণ আমরা ওই টপিকটা শুরুর আগে তোমাদেরকে এই প্রশ্নগুলো করছি। ঠিক আছে, সো আমরা জাস্ট যাচাই করতে চাচ্ছি যে তুমি একটা টপিক শুরুর আগে থেকে কতটুকু পারো বা পারো না। সো না পারলে কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই সবগুলো আমরা পুরো ক্লাসটাতে, আজকের একটা ক্লাস তারপর পরের ক্লাসটাতেও আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। দেখবে আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে মানে ভয়েসের উপর, তখন তুমি এই প্রি অ্যাসেসমেন্টের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো। ওকে, তাহলে এটার উত্তর তোমরা কি বলছো, সি নাকি ডি? আচ্ছা, কেউ তোমরা অধিকাংশই বলছো ডি, আবার এখানে দেখাচ্ছে সি। কি বলছে, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম দ্য ওয়ার্ক উইল বি ডান। ঠিক আছে, আমরা দেখবো যে আদৌ ডি সঠিক নাকি সি সঠিক যখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। এমনও হতে পারে যে সি ভুল ডি সঠিক, কিংবা সি সঠিক ডি ভুল। এটা আমরা কখন যাচাই করব, আমরা যখন এই যে হো নিয়ে যে রুলটা আছে এটা যখন আমরা পড়তে যাব তখন যাচাই করে ফেলতে পারবো যে সি সঠিক নাকি ডি সঠিক। এমনও হতে পারে, আবার বলছি সিটা ভুলও হতে পারে, ডি সঠিকও হতে পারে। ওকে, MCQ2, choose the correct passive form of the following active sentence. My friend kept me waiting. এটার প্যাসিভ ফর্মটা কি হবে বলো? My friend kept me waiting. আজকে আমার সাথে যারা নতুন জয়েন করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে ভাইয়া আমাদের তো আগে ভয়েস পড়ানি নাই, তাহলে আমাদেরকে কিভাবে এগুলো থেকে প্রশ্ন করছেন। আমরা জাস্ট প্রি অ্যাসেস করছি যে তোমরা কতটুকু পারো আগে থেকেই, এখন এরপর আমরা একদম বেসিক থেকে পড়াবো। ওকে, আচ্ছা তাহলে 2 নম্বরের উত্তর তোমরা কি বলছো, সি, I was kept waiting by my friend. মিলা, তারপর নাফিস, থ্যাংক ইউ নাফিস, তুমি উত্তর করার চেষ্টা করো এটা উত্তর সি হয় নাকি। তোমাদের সাথে না মিললে অসুবিধা নেই, আমরা পরে একটু যাচাই করব। ওকে, আচ্ছা 3 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ওপেন দ্য উইন্ডো। এটার কারেক্ট প্যাসিভ ফর্ম কি হতে পারে? The window should be opened, let the window be opened, নাকি let the window is opened, নাকি the window must be opened? কি হতে পারে এটার সঠিক উত্তরটা, এ বি সি নাকি ডি? ওপেন দ্য উইন্ডো কোনটা হতে পারে বলো তো? অপশন বি যারা যারা বলেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে, let the window be opened. 4 number MCQ, second last, the news will please you. Change the voice. You will be pleased by the news, with the news, by the news, by the news. Okay, কোনটা হবে? আর এদিকে আছে will, may, shall. কোনটা হতে পারে? আসমাউল, না পারলে কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট ক্লাসটা শুরু করলাম, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। কেন এটার উত্তর বি না হয় সি হচ্ছে, কেন সি না হয় ডি হচ্ছে, এগুলো সব জানবো আস্তে আস্তে। যারা পারছো না একদমই ঘাবড়ানোর কিছুই নাই। উত্তর কি? উত্তর হচ্ছে বি, ইউ উইল বি প্লেসড উইথ দ্য নিউজ, উইথ দ্য নিউজ। আচ্ছা, সর্বশেষ এমসিকিউ আজকের ক্লাসের প্রি অ্যাসেসমেন্টের সর্বশেষ প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, অল অফ হিজ ফ্রেন্ডস লাফড এট হিম। তাহলে এটা কি হতে পারে? He laughed at all of his friends. He was laughed at by all of his friends. All of his friends had not laughed at him.
all of his friends were laughed at him. এটা একটু ডিফারেন্ট, নরমালি এই নিয়মটা আমরা দেখি না। বলতো 5 নম্বরটার উত্তর কি হতে পারে? all of his friends laughed at him। আচ্ছা বলো 5 নম্বর উত্তর কি হতে পারে? সুমাইয়া, জয়িতা না পারলে কোনো অসুবিধা নেই, নিলয় না পারলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এই টপিক মাত্র শুরু করলাম, আমরা এগুলো দেখবো। ওকে, কোনো অসুবিধা নেই। কি হয়েছে নিলয়? 5এরটা বলছে বি। ইয়েস, দেখো লাফটের পরে প্রিপোজিশন পরপর কিন্তু আমরা দুইটা দেখছি, সেটা একটা ইন্টারেস্টিং রুল আছে, এগুলো আমরা আস্তে ধীরে জানবো। তো তোমার আমাকে একটু জানিয়ে দাও যে তোমার প্রি অ্যাসেসমেন্টে 5-এ কতটা পেলে, মানে 5-এ কয়টা হলো, যাতে আমরা একটু বুঝতে পারি যে আমাদের অবস্থানটা কতটুকু আছে, আমাদের স্টুডেন্টরা, আমাদের বন্ধুরা কতটুকু এগিয়ে আছে, এটা একটু জানতে পারি, যাতে এই সার্ভেটা থেকে 5-এ তোমার কয়টা হলো আমাকে একটু জানিয়ে দাও। ওকে, ততক্ষণে আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস, যেটার বাংলা হচ্ছে বাচ্য, রাইট? তাবাসসুম মেহজাবিন, ইয়েস, তোমরা সবাই এখনো 5-এর উত্তরটা দেখছি আমি এখানে। নুজহাত, নাহিয়ান, তিশা, এরপর তাসনিম জয়েন করেছো। ওকে ওকে, না না সঞ্জিদা, তুমি জাস্ট আমাদের প্রি অ্যাসেসমেন্টের পার্টটা মানে মিস করেছো। আব্দুল্লাহ আল মারুফ, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, কেউ 3টা হয়েছে, মির্জা আল আরবির 2টা হয়েছে, আদিবের একটা হয় নাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সাদিয়া আফরিন তৃষা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। পরীক্ষায় কখনো আসবে না যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, এগুলো পরীক্ষাতে আসবে না। অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, এগুলো পরীক্ষাতে আসবে না, আমরা জাস্ট জানার জন্য এগুলো জানবো, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে যে ক্রিয়া, ক্রিয়া মানে কি? আমরা যেটাকে ভার্ব বলি, কাজ বা ক্রিয়া, ভার্ব প্রকাশের সক্রিয় বা নিষ্ক্রিয় ধারণাকে ভয়েস বা বাচ্য বলে। এটাতে বোঝার কিছু নাই, জাস্ট ভয়েস জিনিসটা কি এটা বোঝানোর ট্রাই করছে। এইখান থেকে মিললে আমাদের আলোচনা শুরু, যে ভয়েস কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সক্রিয়, প্যাসিভ ভয়েস বলছি নিষ্ক্রিয়। সক্রিয় এবং নিষ্ক্রিয়, ওকে, এটুকু আমরা সবাই জানি। দেখো যারা ভয়েস একদমই পারো না, তাদের জন্য ক্লাসের শুরুর পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আর যারা ভয়েস আগে থেকে পারো তাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট তিশা, এ কারণে যে পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে রেসপন্স করতে হবে। নুসরাত জাহান, তাহলে আমরা কি বলছি? ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যখন কোনো সাধারণ বাক্যে ভার্বের আগে সাবজেক্ট বসে, মানে নরমাল একটা সেন্টেন্স আমরা যেটা দেখি সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলি। শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, দোহা, ওইটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ ভয়েস। এবং বাক্যটি পুরোপুরি একটি অর্থ প্রকাশ করবে, এটাকে বলছি অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ ধরো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, সেটাকেই বলছি অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ডু, ডু হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, সো এটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ ভয়েস। আরো সহজভাবে বললে, যে বাক্যের সাবজেক্ট কি অ্যাক্টিভ বা সক্রিয়, অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কাজ করে, তাকে বলছি আমরা অ্যাক্টিভ ভয়েস। যে বাক্যে সাবজেক্ট সক্রিয় তাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। আর যে বাক্যে সাবজেক্টটা সক্রিয় না, মানে নিষ্ক্রিয়, সাবজেক্ট নিজে কাজ করে না, বরং তার উপর কাজ এসে পড়ে। দেখো একটু আগের বাক্যটাতে যদি আমরা যাই, এখানে সাবজেক্ট ছিল আই আর অবজেক্ট ছিল দা ওয়ার্ক, কিন্তু পরের বাক্যটাতে যদি যাই, দা ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেছে। সো এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, ওকে। আচ্ছা, তাহলে প্যাসিভ ভয়েস কি বলছে? যখন কোনো বাক্যে সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসিয়ে এবং বাক্যটিকে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করা হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ওকে। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি জানলাম। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আগে থাকবে, তারপর ভার্ব থাকবে। প্যাসিভ ভয়েসে ওই যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো, তারপর দেখি একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম অলওয়েজ থাকে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো, ওকে। আচ্ছা, এবার চলো আমরা মূল আলোচনায় যাই। আমরা সকল প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব।
অর্থাৎ ধরো পরীক্ষাতে তোমাকে কোন টেন্স দিবে এটা তো আমরা জানি না, তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও দিতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সও দিতে পারে। এই সকল প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কমন একটা নিয়ম আছে, এটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি। নিয়মটা কি? প্রথমে যে অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে। তোমরা ইতিমধ্যে যারা আই ডু দ্য ওয়ার্ক, ধরো এটার অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করতে জানো, তারা এটার উত্তরটা আমাকে ডিসকাশন বক্সে দিতে পারো। ওকে, দেখো, আর যারা আমরা পারি না, একটু দেখি অবজেক্টটাকে কি করতে হবে। সবার আগে সাবজেক্ট করা লাগবে। এখানে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে সবার আগে চলে আসবে কি? দা ওয়ার্ক, তাই না? আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। দেখো, আই ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝেছি? কারণ হচ্ছে সাবজেক্টের পরে মূল ভার্ব আছে। মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর আনবো। তাহলে আমি এখানে দা ওয়ার্কের সাথে তো ইজ হয়, এটা দিলাম ইজ। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়া। এখানে ডো আছে, ডো এর 3 নাম্বার ফর্ম কি? ডান, দিয়ে দিলাম। 4 নাম্বার কাজ হচ্ছে একটা প্রিপোজিশন দেওয়া। নরমালি প্রিপোজিশন বাই হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়, সেগুলো ভাইয়া তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ এই যে আই আছে, এটা তো সাবজেক্ট, এটা বসবে অবজেক্টের জায়গায়। তো মনে রাখবে, আই যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হয় তখন সেটা আর আই থাকে না, সেটা হয়ে যায় মি। কি হয়? মি। দেখো পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? দা ওয়ার্ক ইজ ডান বাই মি। কেন? আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, প্রথম কাজ। এই যে অবজেক্ট দা ওয়ার্ক আছে, সেটাকে আমরা প্রথমে সাবজেক্ট করলাম, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিলাম, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে ডান দিলাম, তারপর প্রিপোজিশন বাই দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। তুমি যদি এই 5টা জিনিস মনে রাখতে পারো ভাইয়া, তাহলে মনে রেখো তোমার ভয়েসের 70% তুমি শিখে গেছো, জাস্ট এই 5টা জিনিস। আরো সহজভাবে যদি তোমাকে বলি, কাকলি, আই ইট রাইস, এটার প্যাসিভ ফর্ম কি? রাইস ইজ ইটেন বাই মি। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, রাইস ইজ ইটেন বাই মি। এই একটা এক্সাম্পল, তুমি ওই এক্সাম্পলটাও মনে রাখতে পারো, কিংবা এই এক্সাম্পলটাকেও মনে রাখতে পারো। একটা এক্সাম্পল মনে রাখলেও হবে। চলো আমরা আস্তে আস্তে এগুলোকে আরো ভালোভাবে জানার চেষ্টা করি। এই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এজন্য অক্সিলারি ভার্ব ইজ হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মাহাতির, আমি আস্তে আস্তে তোমাদেরকে শিখাবো ভাইয়া, অসুবিধা নেই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে কোন অক্সিলারি ভার্ব দিবেন? বা পাস্ট পারফেক্ট টেন্স হতো তাহলে কোন অক্সিলারি ভার্ব দিবেন? এটা বোঝা খুবই সহজ। চলো আমরা দেখি। দেখো, নরমালি চিন্তা করি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসে চিন্তা করি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই তো, রাইট তাসফিহা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তো কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তাহলে ওই যে এর পরের টেন্সের অক্সিলারি ভার্বটা নিয়ে আসলেই হবে। দেখো আমি আবার বলছি, একটু ভালো করে শোনো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট না, সকল প্রকার, ঠিক আছে শান্ত, শান্ত, নোট করতে হবে না, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা দেখো, সকল প্রকার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এর পরের টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা নিয়ে আসলেই হবে। নম্রতা, আমি ব্যাপারটা আরো ক্লিয়ার করছি। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অক্সিলারি ভার্ব হিসেবে এর পরের যে টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্ব গুলো নিয়ে আসি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম ইজ আর। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওইগুলো ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস এর গুলো ব্যবহার করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করব। এই ব্যাপারটা কি তোমাদের ক্লিয়ার?
আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এর পরের যে টেন্স আছে সেটার অক্সিলারি ভার্ব ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এর পরে যেই টেন্স আছে সেটার অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এর পরে যেই টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ঠিক আছে? এইটা শুধুমাত্র প্রেজেন্ট মানে শুধুমাত্র ইনডিফিনিট গুলোর ক্ষেত্রে না। আচ্ছা ঠিক আছে নাজিফা, আরেকটু আস্তে পড়াচ্ছি। এইটা শুধুমাত্র ইনডেফিনিট গুলোর ক্ষেত্রে না, এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করব। আশা করি আমি তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। শাহিন, তুমি রুল মনে রাখতে পারলে অসুবিধা নেই, প্র্যাকটিস করলেই হবে। ইয়েস, তাহলে ক্লিয়ার। প্রেজেন্ট মানে সকল প্রকার ইনডিফিনিট টেন্স, সকল প্রকার পারফেক্ট টেন্স, এই দুইটার ক্ষেত্রে আমরা পরের যে টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে বাকি রইল কি? কন্টিনিউয়াস টেন্স। আমি একটা অন্য কালার কাটিয়ে নিচ্ছি। কন্টিনিউয়াস টেন্স, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তাদের নিজ নিজ অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব, সাথে এক্সট্রা বিং শব্দটাকে নিয়ে আসব। কি আনবো? বিং। দেখো আমি কি বুঝাতে পারলাম? কন্টিনিউয়াস টেন্সের গুলো, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা তাতে নিজ নিজ অক্সিলারি ভার্বগুলো রেখে সাথে বিং যুক্ত করে দিব, বিং যুক্ত করে দিব। আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে আস্তে আস্তে এক্সাম্পলের সাহায্যেও বোঝানোর চেষ্টা করব। তো এখন অনেকেই আছো যারা হয়তো বুঝতে পারছো না, এটা নিয়ে একদমই মন খারাপ করো না, হ্যাঁ? আচ্ছা, এখন আসো কি বলছে একটা নোট রাখো। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওই সর্বশেষ টেন্সটা আর কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার অপ্রচলিত, মানে এই টেন্সে নরমালি প্যাসিভ ভয়েস হয় না। আচ্ছা শাহিন ভাইয়া, তুমি একটা কমেন্ট বারবার করছো, আমি তো বললাম ভাইয়া রুল মনে না থাকলেও অসুবিধা নাই, মুখস্থ করার দরকার নাই, প্র্যাকটিস করো, আপাতত ক্লাসে একটু মনোযোগী হও ভাইয়া। ওকে, এবার চলো আমরা আমাদের আগের পড়াটাতে থাকি। কি বলেছিলাম? ওই কথাটাকেই এখানে বলেছে। বলছে যে যদি প্রেজেন্ট মানে যে কোনো ইনডিফিনিট টেন্স, আমি বারবার প্রেজেন্ট ইনডিফিনিট বলছি, যে কোনো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটা আসে, তারপর তুমি ওই যে পরের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা বসিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে, মানে এখানে একটু শর্টে দেখিয়েছি যেটা আমি একটু আগে বলেছি। ওকে ওকে, কন্টিনিউয়াস মানে আমি আবার যদি বলি, এই পেজে যে কথাটা আছে, সকল প্রকার ইনডেফিনিট এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পরের যে টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসবো। আর সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিজ নিজ অক্সিলারি ভার্বটাকে ঠিক রেখে সাথে বিং যুক্ত করে দিব। ওকে, এরপরও যদি না বুঝো কোনো অসুবিধা নাই, চলো আমরা বিস্তারিত বুঝার চেষ্টা করি এক্সাম্পলের সাহায্যে। দেখো, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এইটা যারা যারা পারো তারা প্যাসিভ ফর্মটা আমাকে কমেন্টে লিখে জানাও ডিসকাশন বক্সে, আর যারা পারো না আমার সাথে একটু দেখো ভাইয়া। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? আমরা জানি সাবজেক্টের পরে এমিজারের পর, মানে সাবজেক্টের পরে যদি এমিজার আসে তারপর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কি বলেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিজ নিজ অক্সিলারি ভার্বটা ঠিক রেখে জাস্ট বিং যুক্ত করবা। কি বলেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিজ নিজ অক্সিলারি ভার্ব ঠিক রেখে বিং যুক্ত করবা। চলো দেখাই। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করবা। একটু আগে কিন্তু পড়িয়েছিলাম 5টা রুল, মানে 5টা স্টেপ, এটা পড়িয়েছিলাম। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব আমরা। দ্বিতীয় কাজ কি? একটা অক্সিলারি ভার্ব আনবো। সো দা ওয়ার্কের সাথে তো এম হবে না, কি হয়? ইজ হয়। তো আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? বিং করে দিলাম। তারপর যে ভার্বটা আছে অলওয়েজ, ওই ভার্বের 3 নাম্বার ফর্ম। তো ডু এর 3 নাম্বার ফর্ম কি? ডান। তারপর প্রিপোজিশন বাই, সর্বশেষ যে সাবজেক্টটা আছে এটাকে অবজেক্ট করব। কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি।
প্রণব, ইয়ামশি কারেক্ট অ্যান্সার দিয়েছো, ইভা, এরপর দুইজন ইভা আছো, তো একটা ডাক দিলেই হচ্ছে রাহিমুল। ইয়েস, এই তো বুঝে গেছো, রাইট? আচ্ছা, তাহলে আর যারা আগে থেকে জানতে না, তোমরা কি বুঝেছো আমরা কিভাবে করলাম এটা? দেখো আমাদের উত্তর কিন্তু হয়েছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। এরকম উত্তর যা যারা দিয়েছো তাদের সবারটা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে বললো। এবার দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যারা পারো এটা সলভ করায় নিজেকে যুক্ত করে ফেলো, মানে তোমরা সলভ করা শুরু করো। আর যারা পারছো না ভাইয়া একটু দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কোন টেন্সে আছে? আমরা জানি সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ আসে, এরপরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম আসে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা বলেছি সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তারপরের যে টেন্স আছে সেটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলে কিন্তু হয়ে যায়। সো আমরা কি করব, আবার শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দা ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি হয়, হ্যাজ। তো কি বলেছি আমি একটু আগে, সকল প্রকার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পরে আই মিন এর পরের টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা নিয়ে আসলেই হবে। সো এর পরে কি আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিয়ে আসলাম। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়া, ডান দিয়ে দিলাম। 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপোজিশন দেওয়া। সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। কি দাঁড়ালো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। দ্য ওয়ার্ক হ্যাভ বিন যারা বলেছো তাদের উত্তর ভুল। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার হলে ইরিন, থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে আমরা জানি কি হ্যাজ হয়, হ্যাভ হয় না। সো হ্যাভ যারা যারা বলেছো তাদেরটা একটু ভুল হয়েছে। একজন বলছে ভাইয়া একটু বুঝিয়ে দেন, আবার বুঝি নাই। ওকে, এইটা কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি সকল প্রকার পারফেক্ট টেন্সের সাথে আরো সহজভাবে বলি যারা বুঝতে পারছো না, সকল প্রকার পারফেক্ট টেন্সের সাথে এক্সট্রা বিন যুক্ত করলেই হবে। তাহলে দা ওয়ার্ক নিয়ে আসলাম, এটার সাথে কি হয়, হ্যাজ, হ্যাভ তো হবে না, হ্যাজ হয়। তারপর এক্সট্রা আনতে হবে কি, বিন। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। 4 নাম্বার কাজ কি, একটা প্রিপোজিশন দেওয়া। 5 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। আমি জানি এখনো আমার অনেক ভাই আপু আছো, অনেক বন্ধু আছো এখানে যারা এটা এখনো বুঝতে পারছো না। তোমাদের জন্য সহজ করার জন্য আমরা একদম প্রথম থেকে তোমাদেরকে শিখাবো যে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, পাস্ট ইনডিফিনিটকে কিভাবে করব, এগুলো আস্তে আস্তে তোমাদেরকে বুঝাবো ভাইয়া। তো আমরা টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। শুরুতে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা চিন্তা করি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নরমাল একটা সেন্টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্ব আসবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন আসবে। সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশনটা আসবে। হ্যাঁ, এটা ভয়েসের ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো, তুমি যখন কোনো একটা সেন্টেন্স ধরো তুমি জানো না ওইটা কোন প্রকার টেন্সে আছে, বাট সেন্টেন্সটা শুরু হয়েছে সবার আগে একটা সাবজেক্ট দিয়ে, এই যে সবার আগে একটা সাবজেক্ট দিয়ে, তারপর ওই সেন্টেন্সে একটা ভার্ব চলে এসেছে, তারপর অবজেক্ট চলে এসেছে, মনে করবা ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইয়ামশি আস্তে আস্তে বুঝাবো ভাইয়া, তোমার প্রশ্ন উত্তর পাবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব, যারা পারো তারা এটা করে ফেলতে পারো। ওকে, আর যারা বুঝতে পারছো না একটু আমার দিকে ফোকাস করো ভাইয়া। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ সাবজেক্টের পর মূল ভার্ব আসা মানেই অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা প্যাসিভ করার সময় এত রুল না দেখলেও হবে। তোমাদের কি মনে আছে সকল প্রকার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কোনটা হবে? নম্রতা, পরে মানে সকল প্রকার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের হবে। দেখো কি বলেছে, সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অর্থাৎ এই যে অবজেক্টটা আছে এটাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। দেখো এই নিয়ম অনুযায়ী আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করব, এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করব। প্রথমে দা ওয়ার্ক আনলাম, তারপর কি বলেছে, এম, ইজ, আর। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন অক্সিলারি ভার্ব হিসেবে তুমি প্যাসিভ করার সময় এম, ইজ, আর আনবা।
তাহলে দা ওয়ার্ক এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় এটার সাথে অক্সিলারি ভার্ব ইজ দিচ্ছি, ঠিক আছে? ওকে, দ্বিতীয় কাজ আমাদের শেষ। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা V3 বলি। 3 নাম্বার কাজ হচ্ছে এই 3 নাম্বার ফর্মটা দেওয়া। সো ডু এটার 3 নাম্বার ফর্ম কি? ডান। ডু এর 3 নাম্বার ফর্ম কি? ডান। ওকে, চতুর্থ কাজ হচ্ছে প্রিপোজিশন দেওয়া। অলওয়েজ বাই হয় না, নরমালি চেঞ্জও হয়, আমি একটু পর তোমাদেরকে দেখাবো। তো প্রিপোজিশন বাই দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এই যে সাবজেক্টটা আছে এটার অবজেক্টিভ ফর্ম দেওয়া। শেষ। এই তো, খুবই সিম্পল। বুঝেছো তোমরা? আমি এই লেখাটা সরিয়ে দিলাম ইচ্ছে করে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো কি করেছি আমরা, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তারপর অক্সিলারি ভার্ব দিয়েছি, তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, সেটা দিয়েছি। একটা প্রিপোজিশন দেওয়া লাগে, সেটাও দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা, সেটাও করেছি। এবার কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো সবাই, উই ডোন্ট লাইক আইডল পিপল এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? এটার প্যাসিভ ফর্মটা কি হবে? উই ডোন্ট লাইক আইডল পিপল। একটু বলো তো এটার প্যাসিভ ফর্মটা কি হবে? তারপরও যারা বুঝতে পারছো না তারা নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের টেন্সের জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। টেন্স না জানলে ভাই ইংলিশে আগানো অনেক কঠিন। উই ডোন্ট লাইক আইডল পিপল, তাহলে সবার আগে অবজেক্টটাকে সাবজেক্ট করো। সবার আগে অবজেক্টটাকে সাবজেক্ট করো, এরপর অক্সিলারি ভার্ব দাও, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এম ইজ আর বসিয়ে দাও কোন একটা যেটা যা বসবে আর কি। তারপর এটা কিন্তু নেগেটিভ, একটু ভেবেচিন্তে এটা করতে হবে। ওকে, তোমরা একটু আমার উত্তরটার সাথে তোমাদের গুলো মিলাও তো। শুরুতে আমরা কি করেছি? অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। যেহেতু পিপল এটা কিন্তু প্লুরাল, এজন্য অক্সিলারি ভার্ব হিসেবে আর দিয়েছি, সাথে কিন্তু নট আছে সেটাও দিতে হবে, দিয়ে দিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে ভার্বটা আছে এটার 3 নাম্বার ফর্ম দেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপোজিশন দেওয়া, সেটাও দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে এই সাবজেক্টটাকে অবজেক্ট করা। আইডল পিপল আর নট লাইকড বাই আস। আচ্ছা, এটা তো হলো তোমাদের। এইটা কি হবে বলো? আই নো হিম। আই নো হিম এইটা কি হবে? এটা একটু ডিফারেন্ট। এইটা কি হতে পারে? আই নো হিম। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো। হিম হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম কি? হি। সো করে ফেলো। তিলাত অসুবিধা নেই, ইনশাল্লাহ পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, আই নো হিম, তাহলে এটার কি দাঁড়ালো উত্তর? হি ইজ নোন টু মি। এটা একটু ব্যতিক্রম, এজন্যই বলেছি এটা মনে রেখো। দেখো কেন এটা বাই না হয় টু হয়েছে, একটু একটু করে বুঝাচ্ছি। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, হিম যখন সাবজেক্টের জায়গায় বসে তখন কি হয়ে যায়? হি। ওকে, তারপর অক্সিলারি ভার্ব দেওয়া দিলাম। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, সেটাও দিলাম। 4 নাম্বার কাজ হচ্ছে একটা প্রিপোজিশন দেওয়া। নরমালি আমরা বাই দেই, যারা যারা এটাতে বাই দিয়েছো তাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলছি। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে প্রিপোজিশন বাই না বসে অন্য কোনো প্রিপোজিশন বসে, কখনো টু বসতে পারে, কখনো এট বসতে পারে, মানে এটা ভেরি করে। আমি এটার লিস্টটা তোমাদেরকে এখনই দিচ্ছি। তাহলে নো এর সাথে প্রিপোজিশন বাই না বসে কি বসবে? টু বসবে। কি বসবে? টু বসবে। এটার লিস্টটা অনেক বড় না, একেবারে ছোট। সো যারা যারা বাই লিখেছে একটু ভুল করে ফেলেছো এখানে। সো টু লিখলাম, তারপর সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে পার্থক্য একটাই, আগের গুলোর সাথে। আগের গুলোতে বাই ছিল, এইটাতে টু। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে ব্যতিক্রম যে এরকম যে ব্যতিক্রম ভার্ব গুলো আছে সেগুলোর লিস্টটা একটু দেন। এই যে লিস্ট, শুরুতে আমরা কি করেছি দেখো, নো এর সাথে বাইয়ের পরিবর্তে কি বসবে? টু বসবে। এনয় যদি থাকে তাহলে এটার সাথে
বাই এর পরিবর্তে উইথ বসবে, সারপ্রাইজ থাকলে এট বসবে, স্যাটিসফাই থাকলে উইথ বসবে, কন্টেইন থাকলে ইন বসবে, শক থাকলে এট, সেজ থাকলে উইথ, মার্ভেল থাকলে এট, এমবডি থাকলে হচ্ছে ইন। আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট টাস্ক দিচ্ছি, ঠিক আছে? টাস্ক দিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে তোমরা খাতায় একটা গুছিয়ে, এই ব্যাপারটাকে আরো গুছিয়ে প্রেজেন্ট করা যায়। কারো কাছে আইডিয়া আছে সেটা কি? বাই কেন হলো না সঞ্জিদা? মানে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে প্রিপোজিশন বাই হয় না, এই যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো হয়। আচ্ছা, তোমাদেরকে বলছি, দেখো ভাইয়া কি করবে, তোমাদের একটা ছোট্ট টাস্ক, সেটা হচ্ছে ধরো উইথ কয়টার সাথে হয়? একটা, দুইটা, তিনটা। তোমরা একটা এরকম চার্ট বানাবে যেখানে ধরো 1 2 3, আর এদিকে রাখবে একটা মাত্র ঘর। এখানে এনয় শব্দটা রাখবে, এনয়, তারপর স্যাটিসফাই শব্দটাকে রাখবে, স্যাটিসফাই, সর্বশেষ কি? সেইজ। এগুলো রাখবে। এই পাশে রাখবে কি? উইথ। আবার ঠিক একইভাবে এই তিনটাতে অ্যাড হয় না, এই তিনটাকেও আবার ঠিক এরকম ঘর করবে, এদিকে রাখবে, এদিকে অ্যাড লিখে ওই তিনটা লিখবে। এটা তোমাদের টাস্ক। তোমরা এইভাবে লিখে নিজেরা এইভাবে লিখার পর তোমাদের টেবিলের সামনে টানাবে, তারপর ওইটার একটা সুন্দর ছবি তুলে আমাকে 10ms SSC HSC গ্রুপটাতে সাবমিট করে আমাকে মেনশন দিয়ে দিবে। আমি দেখবো যে তোমরা কে কে এই কাজটা করেছো। একটু মজা নিয়ে কাজটা করো, মানে আমি তোমাদেরকে যে কাজটা দিছি এজন্যই করতে হবে, এটা 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 করো না, মানে মজা করে করো আর কি কাজটা, ঠিক আছে? তারপর ধরো এটা দেখে তোমার একটা সময় গিয়ে মুখস্থ হয়ে যাবে, মানে বারবার পড়া লাগবে না, তুমি এমনিতেই পারবা। আরেকটা ব্যাপার, কিছুদিন আগে কিন্তু একটা এরকম কাজ দিয়েছিলাম, নারেশনের একজন মাত্র করেছো, বাকিরা করো নাই। তো আমি চাই যে এইটা একটু সবাই করো, এটা একটু ইম্পর্টেন্ট, এটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আসে, ঠিক আছে? চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমাদেরকে এটা আমরা স্লাইড আকারে তো দিয়ে দিব। আচ্ছা, অসুবিধা নেই, তোমরা স্ক্রিনশট নিতে পারো, কিংবা আমি শেষের দিকে গিয়ে এটা আরেকবার দেখাবো। আচ্ছা চলো, এতক্ষণ ছিল অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন আসো অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরটা আমরা দেখেছি, এখন দেখবো অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব। দেখো, নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? শুরুতে সাবজেক্ট থাকে, তারপর এমিজার থাকে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বা নরমাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, ঠিক আছে? যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, দেখো শুরুতে সাবজেক্ট, তারপর এমিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এখন প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করব? এই যে এমিজার আছে, আমরা জানি সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই এমিজারের সাথে বিং যুক্ত করে দিতে হয়। তাহলে তোমরা এটাকে একটু প্যাসিভ করো তো, এটাকে একটু প্যাসিভ করো তো। আর যারা বুঝতে পারছো না তাদেরকে আমি স্ট্রাকচারটা দিয়ে দিলাম, তারাও একটু ট্রাই করো এটাকে প্যাসিভ করার। দেখি, এটা আমি হেল্প করবো একটু পরে, আগে তোমরা ট্রাই করো। এখন থেকে তোমরা পুরোটা করবা, আমি জাস্ট তোমাদেরকে হেল্প করব বা গাইড করব। বলো, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি হবে? অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এগুলো খুবই ইজি, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছে। ইয়েস ভাইয়া, আমি তোমার সাথে একমত যে তুমি এগুলো অনেক আগে থেকে পড়ে এসেছো আর ছোটবেলা থেকে পড়ে এসেছো, তুমি এগুলো পারো। কিন্তু ভাই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ক্লাসে এমন আরো অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো এগুলো কোনো কারণে পরে আসেনি বা পড়লেও এখন মনে নাই। সো এজন্য আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলে যাব। তোমরা নিজেরাই তো ক্লাসটা করবে, সো আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, এটা নিয়ে তোমরা একদমই চিন্তা করো না। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? শুরুতে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, দা ওয়ার্ক করলাম, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে কি এম বসবে? না, ওয়ার্কের সাথে কি হয়? ইজ হয়।
রাইট। তারপর আমি বললাম সকল প্রকার কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে কি যুক্ত করতে হয়? বিং করে দিলাম। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে এই যে ভার্বটা আছে এটার 3 নাম্বার ফর্মটা দেওয়া, ডান। তারপর 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপোজিশন দেওয়া। সর্বশেষ কাজ হচ্ছে এই সাবজেক্টটাকে অবজেক্ট করা। কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। যারা যারা এটা লিখেছো ঠিক এইভাবে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। ওকে, না না ভুল হবে না। কে যেন বলছে আরেন্ট দিলে কি ভুল হবে? না না ভাইয়া ভুল হবে না। এবার তোমরা এটাকে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও, এটা অ্যাক্টিভ হবে, এটাকে প্যাসিভ করে দাও। আ ওয়েটার ইজ সার্ভিং ফুড, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। দেখো এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, সাবজেক্ট এমিজার ভার্বের সাথে আইএনজি। সো সেম অক্সিলারি ভার্ব এটাই হবে, সাথে বিং যুক্ত করে দিলেই হচ্ছে, তাই না নবনীতা? আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। আমি আরেকবার আমার ওই বন্ধুদেরকে একটু বলে নিচ্ছি যারা ভাবছো যে ভাইয়া এগুলো খুবই সহজ, এগুলো পারি। মেহজাবিন তোমাকে বললাম তো ভাইয়া উত্তর হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাদের কাছে এগুলো খুবই সহজ মনে হচ্ছে, যার কারণে ক্লাসটা একটু বিরক্তি লাগতে পারে, তোমাদের উদ্দেশ্য বলছি ভাইয়া, আমরা যেহেতু ক্লাসে আমাদের অনেক ধরনের স্টুডেন্ট আছে, আমরা একটু বেসিক লেভেল থেকে যাচ্ছি, তো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, চিন্তা করো না। ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার, এটা বলছে অবনী। আচ্ছা, দেবলীরা বলছে ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার। সবাই ঠিক সেম উত্তর দিচ্ছ, ইয়েস, সবার উত্তর কারেক্ট। ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার। আচ্ছা, এবার আসো অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। দেখো যারা শুরুর দিকে বুঝতে পারছিলে না তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করেছো, এজন্য আমি একটু দ্রুত যেতে পারছি, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসটা থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভে নিব। তার আগে জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। শুরুতে সাবজেক্ট হয়, তারপর হ্যাভ অথবা হ্যাজ হয়, তারপর V3 হয়, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন হয়। এখন আমাকে একটু আগে একজন প্রশ্ন করেছো, ভাইয়া হ্যাভ না হয়ে হ্যাজ কেন হলো? এটার উত্তর একটু পরেই পেয়ে যাবে তোমরা। এই যে এটা আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে একটু প্যাসিভ ভয়েসে নাও তো, এটাকে একটু প্যাসিভ ভয়েসে নাও তো। আমি তোমাদের সুবিধার্থে আমি স্ট্রাকচারটাও দিয়ে দিলাম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? দেখো প্রেজেন্ট পারফেক্টকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব ঠিক রেখে জাস্ট বিন যুক্ত করবে, BEEN, বিন। আর কন্টিনিউয়াস হচ্ছে বিং, দুইটা দুই রকম, একটা হচ্ছে BEING আর একটা হচ্ছে BEEN। ওকে, তাহলে এটা কি হবে? I have done the work, কি করব আমরা? শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি আছে? হ্যাভ আছে। দেখো দিহি তুমি প্রশ্ন করেছিলে, আমার মনে আছে, দা ওয়ার্কের সাথে আমরা হ্যাভ দিব না, আমরা দিব হ্যাজ। এটা রিজনটা কি আমি একটু বলছি। এই কে হ্যাডবিন লিখেছে? কায়েস। হ্যাডবিন কেন হবে ভাইয়া? হ্যাডবিন তো হবে না, হ্যাজবিন হবে। দেখো কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওইটার সাথে হ্যাভ না হয়ে হ্যাজ হয়, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। এখানে দেখো আই, এটা ফার্স্ট পারসন হওয়ার কারণে হ্যাভ দিয়েছি, কিন্তু যখন সাবজেক্টের জায়গায় দা ওয়ার্ক চলে এসেছে তার মানে এটা কি থার্ড পারসন, আবার সিঙ্গুলার, এই কারণে আমরা হ্যাজ দিয়েছি। ক্লিয়ার দিঘি? তুমি কি বুঝেছো? ওকে, আমরা জানি এক্সট্রা কি যুক্ত করতে হয়? বিন যুক্ত করা লাগে, করে দিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে মেইন ভার্বটা আছে, এখানে যে ভার্বটা আছে এটার 3 নাম্বার ফর্ম দেওয়া। এটা অলরেডি 3 নাম্বার ফর্মে আছে। তারপর প্রিপোজিশন বাই, সর্বশেষ সাবজেক্টটাকে অবজেক্ট করব। কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক হ্যাজ বিন
ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। ওকে, আমি একটু ডিসকাশন বক্স থেকে আমার ওই বন্ধুদের রিপ্লাই চাই যারা শুরু থেকে বুঝতে পারছিলেন না, মানে শুরুর দিকে ভয়েসটা বুঝতে পারছিলেন না। তারা কি এখন এই একটু একটু হলেও বুঝতে পারছো যে ভয়েস কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিচ্ছি? শুধু তারাই একটু আমাকে কমেন্টে জানাও যারা শুরুর দিকে বুঝতে পারছিলে না। এখন কি বুঝতে পারছো একটু একটু? ইমরান, একটু আমাকে এটা জানাও তোমরা, হ্যাঁ? আচ্ছা, এবার বাকিরা একটু বলো তো, আই হ্যাভ রিটেন আ স্টোরি, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? এটার প্যাসিভ ফর্মটা কি হবে? আমি এটা আবার বুঝাবো, অসুবিধা নেই, বুঝাবো। আই হ্যাভ রিটেন আ স্টোরি। অনেকের কাছে মনে হচ্ছে ভাই পরীক্ষাতে তো কঠিন আসে, আমরা পরীক্ষার প্রশ্ন সলভ করব, হ্যাঁ, অসুবিধা নেই, পরীক্ষার প্রশ্ন সলভ করব। আচ্ছা, ওকে রেন, আদিব, আই হ্যাভ রিটেন আ স্টোরি, এটা কি হবে? মুন, মার্জিয়া, থ্যাংক ইউ সো মাচ। এই তো বুঝতে পারছো সবাই। আচ্ছা, ক্লাসে এখন মোটামুটি সব স্টুডেন্টরা আছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা হোমওয়ার্ক সাবমিট করো না কেন? এটাতে তো খুবই কষ্ট লাগে ভাইয়া। আমি তো চাই তোমরা অনেক বেশি হোমওয়ার্ক সাবমিট করো, আমি যাতে দেখতে দেখতে পুরো টায়ার্ড হয়ে যাই। উল্টা আমি তোমাদের হোমওয়ার্ক খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যাই, পাই না কোনো হোমওয়ার্ক। না, তোমাদের আর হোমওয়ার্ক দেয়া যাবে না, তোমরা ক্লাসে প্র্যাকটিস করো, এটুকুই এনাফ, তোমাদেরকে এক্সট্রা কিছু দেয়া যাবে না। আচ্ছা, কি বলছো? আ স্টোরি হ্যাজ বিন রিটেন বাই মি। আচ্ছা, কি হলো? আ স্টোরি হ্যাজ বিন রিটেন বাই মি। ইয়েস, আমরা শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ না দিয়ে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হ্যাজ দিয়েছি, এক্সট্রা বিন যুক্ত করতে হয় সেটাও করে দিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়া, সেটাও দিলাম। 4 নাম্বার কাজ হচ্ছে বাই দেওয়া, এন্ড সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা, সাবজেক্টটাকে অবজেক্ট করা। ঠিক আছে, এবার আসো, যদি অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। দেখো, দ্য পিয়ন ওপেনড দ্য গেট, এটার প্যাসিভ ফর্ম কি হবে? এবার তোমাদের কি স্ট্রাকচার দেখাবো না, তোমরা মোটামুটি বুঝে গেছো, একটু বলো, আমি একটু পরে স্ট্রাকচারটা দেখাবো। দ্য পিয়ন ওপেনড দ্য গেট, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? আচ্ছা, বলছে ভাইয়া দিয়েন, আজকে সাবমিট করব, দেখা যাক দেখা যাক। বাট আমি খুবই কষ্ট পাই তোমরা যখন হোমওয়ার্ক গুলো সাবমিট করো না। আমি চাই তোমরা, এই কে বলেছো হোমওয়ার্কে রিপ্লাই দিই না? আমি সবগুলোতে রিপ্লাই দিয়েছি, যেগুলো 10ms SSC HSC গ্রুপে পেয়েছি এরকম সবগুলোতে রিপ্লাই দিয়েছি। আচ্ছা, বলছে দ্য পিয়ন ওপেনড দ্য গেট, পিয়ন গেটটা ওপেন মানে খুলেছিল, এটার প্যাসিভ ফর্ম কি হবে? আমরা জানি সকল প্রকার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পরের যে টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্বটা চলে আসবে। ওকে, আচ্ছা দেখো, যারা বুঝতে পারছো না তাদেরকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি দেখাচ্ছি? ওয়াজ। দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। আচ্ছা, নাফিসাও বলছে ভাইয়া যে দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। দেখি নাফিসা তোমাদেরটা হয়েছে কিনা। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো, অবজেক্ট হচ্ছে দা গেট, করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, সো পরের টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে তোমাকে ওয়াজ বসাতে হবে, বসালাম। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে ভার্বটা আছে এটার 3 নাম্বার ফর্ম দেওয়া, ওপেনড এর 3 নাম্বার ফর্ম ওপেনড। 4 নাম্বার কাজ হচ্ছে একটা প্রিপোজিশন দেওয়া। সর্বশেষ কাজ হচ্ছে যে সাবজেক্টটা আছে সেটাকে অবজেক্ট করে দেওয়া। কি দাঁড়ালো? দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। এটা কে কে বলেছো? শান্তা ভার্বের 3 নাম্বার ফর্ম দাও নি, তোমারটাতে ভুল হয়ে গেছে একটু ভাইয়া। আচ্ছা, ইমুরটা সঠিক হয়েছে, আচ্ছা সুমাইয়ারটাও সঠিক হয়েছে, ঋতিকারটাও সঠিক হয়েছে, অনেকেই দিচ্ছ, সবারগুলো সঠিক হয়েছে, কয়েকজন একটু ভুল করে ফেলেছো। তাহলে আমাকে এটা বলো তো, এটার প্যাসিভ ফর্ম কি হবে? হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি। মনে রেখো, এটা তোমরা 70% ভুল করবে,
70% স্টুডেন্ট এটাতে ভুল করবে। হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি। নাফিজ দিলাম একটা, করো। হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি। ইয়েস খাদিজা খাতুন বৃষ্টি, তোমার উত্তর সঠিক হয়েছে। নুরি ইসলামের উত্তরও সঠিক হয়েছে। নীলা অন্য কোন একদিন বলবো ভাইয়া। তানজিল কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আব্দুল আর রাফসান, আল রাফসান, চেষ্টা করবো ভাইয়া, এটা আমি এটা নিয়ে কথা বলবো। ওকে আচ্ছা, কি দাঁড়ালো? এটার উত্তর কি বললাম? আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ অ্যাক্ট, সুমাইয়া বলছে। তারপর সিদ্রাতুলও ঠিক সেম বলছে, ফারিহাও সেম বলছে। বাট আমি বললাম না নাফিস, এটাতে অনেকেই ভুল করবা তোমরা। 70% কম বলে ফেলছি, 90%। কেন? সারপ্রাইজের সাথে প্রিপোজিশন তোমরা বাই দিয়েছো। প্রিপোজিশন তোমরা সারপ্রাইজের সাথে বাই দিয়েছো। কি দাঁড়ালো দেখো, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে মি, এটাকে যখন সাবজেক্ট করব হবে আই। যেহেতু এটা পাস্ট টেন্স, ওয়াজ ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রিপোজিশন বাই না হয়ে যেহেতু ভার্ব সারপ্রাইজ, এটাকে তোমাদেরকে সারপ্রাইজ করে দিয়ে এখানে বাই না হয়ে কি হয়েছে? এট হয়েছে। ওই যে তোমাদেরকে একটু আগে একটা লিস্ট শেয়ার করেছিলাম না, চলো তো আমরা ওই লিস্টটাতে একটু যাই। কোথায়? এই যে সারপ্রাইজের সাথে কি হয়? এট হয়। এটা কিন্তু আমরা বলেছিলাম। হয় এত দ্রুত অবশ্য মেমোরাইজ করা একটু ডিফিকাল্ট, বাট বুঝেছো তো এই লিস্টটা মুখস্থ করা একটু জরুরি। সো আমরা সারপ্রাইজের সাথে কিন্তু এট দিব, বাই দিব না। আচ্ছা, কেউ উইথ দিয়েছো, উইথ দেওয়াটাতেও একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, all of his friends laughed at him। এইটাতেও যদি একটু আগে আমার উত্তরটা দেখে না থাকো তাহলে 95% ভুল করবা। এটা করো তোমরা। অনেকে বলছেন না ভাই একটু কঠিন উত্তর, কঠিন প্রশ্ন দেন, কঠিন প্রশ্ন দেন, দিলাম। এই এট হয়েছে কেন বললাম না? কিছু কিছু ভার্বের সাথে বাই না হয়ে এট হয়, উইথ হয়। ওই লিস্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আবার দেখাবো তোমাদেরকে এটা একটু পরে। আচ্ছা এটা বলো, all of his friends laughed at him। এইটাতেও তোমরা 95% ভুল করবা। বলো এটা কি হবে? all of his friends laughed at him। কে কট খেয়েছে? ও আচ্ছা সবাই, ঠিক আছে। all of his friends laughed at him, এটাতে অনেকে ভুল করবা। যাও বলে দিলাম, বলে দিলাম। মুজাহিদুল ইসলাম বলো কি হবে? he was laughed at by all of his friends। আচ্ছা, যখনই আমি তোমাদেরকে বলছি যে তোমরা অনেকেই ভুল করবা, তখনই তোমরা একটু নাড়াচাড়া দিয়ে বসছো, তো এখন আর ভুল করতেছো না। এই তোমরা এটা পারছো কিভাবে বলতো? দেখো এইখানে সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা যেহেতু ভার্বের সাথে এট অলরেডি দেওয়া আছে, সো এই পুরোটাকে আমরা ধরবো একসাথে। হ্যাঁ, লাফড এট। আর অবজেক্ট হচ্ছে হিম। সো শুরুতে আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করব। হিম যখন সাবজেক্ট হবে কি হবে? হি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, সেটাও দিলাম। মনে আছে ভার্বের সাথে অলরেডি কি যুক্ত আছে? এট। এটা ভার্বের সাথে থাকবেই, থাকুক। 4 নাম্বার কাজ কি? প্রিপোজিশন দিতে হবে না, সেটাও দিয়ে দিলাম। 5 নম্বর বা সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। এই তো কি দাঁড়ালো? হি ওয়াজ লাফড এট। লাফড এট কেন? ভার্বের সাথে আগে থেকেই এট ছিল, আর নরমালি ভার্ব হিসেবে কি, প্রিপোজিশন হিসেবে কি আসে? বাই। সো হি ওয়াজ লাফড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, ইয়েস, অনেকের উত্তর কারেক্ট হয়েছে। এইখানে তোমরা অবশ্য 95% ভুল করো নাই, এখানে তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা,
এবার আসো অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে আমরা এটাকে কিভাবে প্রেসিভ করব? পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? সাবজেক্ট, সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, এবার তোমরা এটা করো। দে ওয়্যার ফ্লাইং কাইটস, এইটাতে তোমরা মিনিমাম 70% ভুল করবে। কোন জায়গাটাতে সেটাও বলে দেই, ভার্বের 3 নাম্বার ফর্মটাতে তোমরা ভুল করবে এটা। আচ্ছা, ফখরুল বলছে ভাইয়া ওয়্যার হলো না কেন? কোনটাতে ভাইয়া? এইটাতে? এটাতে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে তো ওয়াজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার সাথে তো ওয়্যার হয় না ভাইয়া। আচ্ছা, লিখো এটা, দে ওয়্যার ফ্লাইং কাইটস। বলে দিলাম কোনটাতে ভুল করবা ভাইয়া। হোমওয়ার্ক কিভাবে করবো? আচ্ছা আচ্ছা মেহজাবিন, আমি বলে দিব ক্লাসটা শেষের দিকে, এটা বলে দিব। আইমন আইডি থেকে যে জয়েন করেছো ভাইয়া, তোমার উত্তরটা ভুল হয়েছে, তুমি একটু আমাদেরটার সাথে মিলিয়ে নাও। বলতো দে ওয়্যার ফ্লাইং কাইটস, এটার প্যাসিভ ফর্ম কি হতে পারে? কাইটস ওয়াজ ফ্লোন বাই দেম, লামিয়া বলেছে। তোমাদেরকে সতর্ক করে দেয়া ঠিক হয় নাই, তোমাদের ভুল হতো না হলে। বাকিরা, বাকিদের কি অবস্থা? কাইটস ওয়্যার ফ্লোন, ওকে। আরে সাবাস, সবাই তো সঠিক উত্তর দিচ্ছ, তাহলে আর কি পড়াবো ভয়েস, সব তো পারো তোমরা। আচ্ছা, শুরুতে আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করব, কি দাঁড়ালো? কাইটস। আচ্ছা, এখানে ওয়াজ হবে না, কারণ এটা তো প্লুরাল, প্লুরালের সাথে কি হয়? ওয়্যার, কাইটস ওয়্যার। আচ্ছা, এই বিং দিচ্ছ তোমরা, অনেকে বিং দেয় নাই, দিয়েছো। আবার ওয়াজ দিচ্ছ কেন? নুরি ইসলাম, এটা না প্লুরাল, প্লুরালের সাথে তো ওয়াজ হয় না ভাইয়া, ওয়্যার হয়। মুনেম, ঠিক আছে, মুনেম সঠিক উত্তর দিয়েছে, ইশিকাও সঠিক উত্তর দিয়েছে। নুরি, তুমি একটু ভুল করছো ভাইয়া। আচ্ছা, ওয়্যার, তারপর বিং তো আনতে হবে এক্সট্রা, আনলাম। 3 নাম্বার কাজ কি? এই যে ভার্বটা আছে, এটা 3 নাম্বার ফর্মটা দেওয়া। 4 নাম্বার কাজ কি? একটা প্রিপোজিশন। সর্বশেষ যে সাবজেক্টটা আছে এটাকে আমরা অবজেক্ট করে দিব। দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। ইয়েস, সবাই সঠিক উত্তর দিয়েছো, গ্রেট গ্রেট স্যার, আপনারা অনেক পারেন। এটা বলেন, দ্য ডগ ওয়াজ বিটিং মাই সিস্টার্স শোজ, দ্য ডগ ওয়াজ বিটিং মাই সিস্টার্স শোজ, এইটা কি হবে? এইটা কি হবে বলেন? আচ্ছা, যারা আগে থেকেই পারতে, তোমাদের কিন্তু এখন প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, রাইট? একটু মন খারাপ হওয়াটা কি কমেছে? যে ওকে ভাইয়া এখন একটু কমেছে, যে এখন একটু প্র্যাকটিস করতে পারছি। এখন কিন্তু আমি পড়াচ্ছি না, তোমাদের কাছ থেকে আমি উত্তরগুলো নিচ্ছি। The dog was beating my sister's shoes. রিসালাত, কোন জায়গাটাতে আটকাচ্ছো ভাইয়া? তুমি এক কাজ করবে, সবাই যখন ক্লাসটা শেষ করে ফেলবে, মানে ক্লাসটা শেষ হয়ে গেলে তুমি একটু ক্লাসটা আবার শুরু থেকে দেখো, হ্যাঁ? একদম বেসিক থেকে কিন্তু আমরা পড়াচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে, আচ্ছা এটা উত্তরটা দাও, তারপর বলছি। আমি তোমাদের কাছে একটা ছোট পোল ফায়ার করছি, যেখানে তোমরা একটু ইয়েস নোতে আমাকে জানিয়ে দিবে যে ক্লাসটা বুঝতে পারছো কিনা, একটু জানিয়ে দিবে আমাকে। ততক্ষণ আমি উত্তরগুলো দেখি। কি বলছে? মাই সিস্টার শোজ ওয়াজ বিং বিট বাই দ্য ডগ। আচ্ছা, তোমরা পুরোটাতে একটু জানিয়ে দিও যে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা, বা ওভারঅল তোমাদের ফিডব্যাক পোলে একটু জানিয়ে দিলেই হবে। ওকে, মাই সিস্টারস শো ওয়াজ বিং বিটেন বাই দ্য ডগ। ওকে, চলো দেখি, মিলিয়ে নেও। যেহেতু সিস্টার্স, শোজ এগুলো প্লুরাল না? আচ্ছা, ওয়্যার, বিং, ভার্বের 3 নম্বর ফর্ম কি? বিটেন, মানে সবকিছুই আগের মতো। ঠিক আছে, সবকিছুই কিন্তু আগের মতো।
থ্যাংক ইউ সো মাচ। 93% বলছে যে ক্লাসটা বুঝতে পারছি, কয়েকজন আছে বুঝতে পারো নাই। তোমাদের এই যে কয়েকজনই আছো 7%, তোমাদের উদ্দেশ্য বলবো প্লিজ তোমরা ক্লাসটাতে এখন দেখো, কন্টিনিউ করো, বাট শেষের দিকে গিয়ে মানে ক্লাসটা শেষ হয়ে গেলে তুমি একটু শুরু থেকে দেখো। হ্যাঁ, শুরু থেকে কিন্তু আমরা একদম বেসিক পড়িয়েছি, যেটা তুমি ইজিলি বুঝতে পারবে। তারপর দেখবে তুমি এগুলোও বুঝতেছো। শুরু থেকে যদি করো তাহলে তুমি এগুলো বুঝবা। আর তারপরে যদি না বুঝো তাহলে বুঝে নিও যে তোমার একটু টেন্সের সমস্যা আছে। টেন্সটা যদি তুমি শিখে আসো তাহলে ইজিলি এই ব্যাপারগুলো বুঝবে। আচ্ছা, এটা কিন্তু আনফরচুনেটলি অনেকের ভুল হয়েছে, রাইট? এটা কিন্তু অনেকের ভুল হয়েছে। আচ্ছা দেখি স্যাররা এইটা পারেন নাকি। she was making tea, she was making tea, এইটা কি হবে? সামিরা এইটা কি হবে তাহলে বলো তো? she was making tea, এইটা সহজ, এইটা পারবা তোমরা। tea was being made by her, অনেকে আবার make এর past form made দিতে পারো, প্লিজ past participle form নিজে নিজে বানায়ো না। আচ্ছা আসো এবার, যদি অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর হেড, তারপর V3 আসবে, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন। যেমন আই হ্যাড রিটেন দা লেটার। আমরা জানি পাস্ট পারফেক্ট বা সকল প্রকার পারফেক্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এক্সট্রা বিন নিয়ে আসলেই হয়, অক্সিলারি ভার্বের সাথে বিন যুক্ত করে দিলেই হবে। এবার তাহলে এইটার প্যাসিভ ফর্মটা আমরা ঝটপট করে ফেলি। আই হ্যাড রিটেন দা লেটার, আই হ্যাড রিটেন দা লেটার, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? সুমাইয়া, ঋতিকা, মিথিলা, তাসপিয়া, নবিতা। ও আমি আবার বলবো, আমি এটা তোমাদেরকে বারবার বলবো, তোমাদেরকে বলতে বলতে বিরক্ত করে ফেলবো যে তোমরা হোমওয়ার্ক কেন করো না, হোমওয়ার্ক কেন দাও না। আমার কিন্তু খুব খারাপ লাগে, খুব কষ্ট পাই। তোমরা ভালো ছেলে মেয়ে, এটা ভালো লাগে যে তোমরা খুবই সুইট বাচ্চা কাচ্চা, বাট হোমওয়ার্কটা দিতে গিয়ে তোমাদের এত কেন আলসেমি ভাইয়া? আমি একটু পর পর এটা বলবো। আই হ্যাড রিটেন দ্য লেটার, এটার প্যাসিভ ফর্ম কি হবে বলো? সাইমান মাহমুদ, the letter had been written by me। দেখি 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 হয়েছে কিনা। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, the letter, অক্সিলারি ভার্ব হিসেবে had আছে, সাথে been দিতে হবে, দিয়ে দিলাম। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে এই 3 নাম্বার ফর্ম যেটা আছে সেটাই বসিয়ে দিব, কারণ এটা অলরেডি 3 নাম্বার ফর্মে আছে। রিটেন, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করব। কি দাঁড়ালো? দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ওকে, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। দাঁড়াও, আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য একটা শপথ লিখে আনবো। আমরা স্কুলে, আমি জানি না তোমরা কি ওইটা করেছো কিনা, আমরা স্কুলে এক সময় প্রত্যেক দিন ওই যে যখন ফিজিক্যাল এক্সারসাইজ হতো তখন কিন্তু আমরা প্রত্যেকদিন শপথ পাঠ করতাম যে আমি শপথ ওই সময় মোস্ট প্রবাবলি সাধু ভাষায় ছিল যে আমি শপথ করতেছি যে এইরকম করে, রাইট? সো তোমাদের জন্য এরকম একটা শপথ লিখে আনতে হবে যেখানে তোমরা আমার সাথে লাইভ ক্লাসে হাত সোজা করে শপথ করবে যে আমরা সবাই হোমওয়ার্ক দিব, এরকম করে। দাঁড়াও, নেক্সট দিন এটা করে আনতে হবে, না হয় হচ্ছে না। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েসটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, না 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 আরে পরাণ বলছে ভাইয়া আমরা কি কিউট না? অবশ্যই তোমরা সবাই অনেক কিউট। ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা যদি, আই মিন ফিউচার অ্যাক্টিভ ভয়েসটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। সকল প্রকার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? ওই যে পরের টেন্সটা নিয়ে আসি, মানে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো চলে আসে। ঠিক আছে? তোমরা কত খারাপ, মানে বলতে চাচ্ছি যে তোমরা কত 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 কি বলতেছি ভাইয়া, শপথ বাক্য মানে শপথের ওইটা নিয়ে আসেন আল্লাহ, তবুও তোমরা হোমওয়ার্ক সাবমিট করবে না, মানে তোমরা আগে শপথ পাঠ করবে তারপর সাবমিট করবে। হাই রে ভাই,
আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এইটার প্যাসিভ ফর্মটাই তোমাদের হচ্ছে শপথ, শপথ বাক্য। এটা করতে পারলেই তোমাদের শপথ পাঠ হয়ে যাবে। বলো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? কি হবে? অক্সিলারি ভার্বের সাথে আমরা বি যুক্ত করলেই হয়ে যাবে, কারণ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বি। I shall do the work. ওয়াহিদুল, এটার প্যাসিভ ফর্মটা কি হবে বলো? না, তোমরা খুবই দুষ্টুমি করছো, তোমরা হাসাহাসি করছো। এটার প্যাসিভ ফর্মটা করো এখন। না না, শপথ করে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, তোমরা এমনি হোমওয়ার্ক সাবমিট করবা। আচ্ছা, খুবই সিম্পল, রাইট? শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট হি দা ওয়ার্ক, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল আছে, আমরা কি শ্যাল দিব? না, আমরা দিব উইল, সাথে যুক্ত করব বি। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, তারপর প্রিপোজিশন বাই দেওয়া, এন্ড সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিব। কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। যাই হোক, তোমাদেরকে বকাঝকা করি আর যাই করি, একটা সত্যি কথা না বললেই নয়, তোমরা সত্যিকার অর্থে অনেক সুইট একটা ব্যাচ, তোমরা খুবই ভালো। আর রে, বেশি ভালো বলবো না, তাহলে তো তোমরা একদম আকাশে উঠে যাবে, বাট এটা সত্যি যে তোমরা ভালো। আচ্ছা, চলো এবার ফিউচার ইনডিফিনিট আমরা এটা দেখলাম। অ্যাক্টিভ ভয়েসটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভে নিব? দেখো, শুরুতে সাবজেক্ট, তারপর তার আগে আমরা দেখে নিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি। শুরুতে সাবজেক্ট, তারপর শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন। খুবই সিম্পল, সবকিছু আগের মতো থাকবে। এখন জাস্ট শ্যাল বি উইল বি এর সাথে বিইআইএনজি, বিং, এইটা যুক্ত করতে হবে, তাই না? ওকে, যেমন উই শ্যাল বি টেকিং টি, উই শ্যাল বি টেকিং টি, এইটার প্যাসিভ ফর্ম কি হবে বলে ফেলেন স্যারেরা। একটু আগে ভালো বলছি না? এটার প্যাসিভ ফর্ম বলতে না পারলে কিন্তু আবার ভালো বলার মানে ফিরিয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ শ্রীকান্ত, তোমার নামটা খুবই সুন্দর। থ্যাংক ইউ শ্রীকান্ত, থ্যাংক ইউ ইমরান। বলো, উই শ্যাল বি টেকিং টি, এটা কি হবে? কেউ আনসার দিয়েছো? টি উইল বি বিং টেকেন বাই আস। দেখো কি বলেছে, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপর শ্যাল বি অথবা উইল বি দিব, তারপর বিং দিতে হবে, মানে সবকিছুই আগের মতো, সবকিছুই একেবারে আগের মতো। ওকে, ইয়েস, আমরা মানে এই সিম্পল নিয়মগুলো প্রায় শেষের দিকে চলে এসেছি, তারপর একটু একটু করে ডিফারেন্ট বা ব্যতিক্রম নিয়মগুলোতে যাব এখনই। চলো, ফিউচার পারফেক্ট টেন্স শেষ করলে আমাদের এই সহজ সরল নিয়মগুলো শেষ হয়ে যাবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? শুরুতে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন। আচ্ছা, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা যে এই যে এখানে বলছি হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট, এখানে যে বলছি এইখানে অবজেক্ট তো দা কনভিক্ট আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভার্বের পরে কোন একটা শব্দ থাকলে সেটা সব সময় অবজেক্ট না, এটা ডিফারেন্টও হতে পারে, এক্সটেনশন হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দেই, আচ্ছা অন্য একটা সময় দিব, এটা এখন বললে তোমাদের ঝামেলা হবে, এটা আমরা কাল নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, এটা বলো, হি উইল হ্যাভ বিটেন দা কনভিক্ট, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? আমরা একটু পরে কিন্তু একটু জটিল নিয়মের দিকে আগাবো। বিট মানে কি? প্রহার করা, আর কনভিক্ট মানে কি? দোষী, তাই না?
থ্যাংক ইউ ফারহান। তাহলে সবকিছু আগের মতো, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এটার সাথে এক্সট্রা তুমি বিন যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে দ্য কনভিক্ট উইল হ্যাভ, এক্সট্রা কি যুক্ত করতে হবে? বিন। দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন বিটেন বাই হিম। এটা কে কে লিখেছো দেখি? দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন বিটেন বাই হিম। ইয়েস, মুন্নি সঠিক উত্তর দিয়েছ, সামিরাও সঠিক উত্তর দিয়েছ, রিফাত, ঋতিকা, বরকতুল্লাহ, সাম্য, এই তো সুন্দর উত্তর দিচ্ছ, তালহা, জুবায়ের সঠিক উত্তর দিচ্ছ সবাই। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা করলাম সকল প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে আমরা প্যাসিভে নিব জুবায়ের, সেটা এখন আমরা জানবো একটু ডিফারেন্ট রুলগুলো। যেমন একদম সহজ একটা রুল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এতক্ষণ তো আমরা জানি যে এই টেন্সের হলে এরকম এরকম এরকম, কিন্তু টেন্সের জায়গাটা যদি কিছুটা এরকম হয় যে অক্সিলারি ভার্ব হিসেবে রাফসিন মোডাল অক্সিলারি ভার্ব আসে সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। খুবই সহজ নিয়ম, সব কিছু আগের মতো থাকবে। এখন জাস্ট ওই মোডাল অক্সিলারি ভার্বের পরে তুমি এক্সট্রা বি যুক্ত করবা। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এখানে মোডাল অক্সিলারি ভার্ব কি? শুড। ও আচ্ছা, এমন অনেকে আছো হয়তো মোডাল অক্সিলারি ভার্ব গুলো ভুলে গিয়েছো। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, অট টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। সো যখন সাবজেক্টের পরে আমরা এই মোডাল অক্সিলারি ভার্ব দেখবো তখন কিভাবে সেটাকে প্যাসিভ করব। দেখো, শুরুতে আমরা আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর মোডাল, তারপর দ্বিতীয় কাজ কি ছিল? অক্সিলারি ভার্বটা দেওয়া না ভাইয়া? এই যে অক্সিলারি ভার্বটা আমরা দিয়ে দিলাম, এক্সট্রা জাস্ট বিইবি এটা যুক্ত করতে হবে। ওকে, এই যে যুক্ত করলাম। 3 নাম্বার কাজ কি ছিল? আগে 3 নাম্বার ফর্ম দেওয়া, দিয়ে দিলাম। তারপর প্রিপোজিশন বাই দিয়ে বা নরমালি যে প্রিপোজিশন হওয়ার কথা সেটা দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করা। এইটা কি তোমরা বুঝেছো? মাহি, সালমান, সুমাইয়া, এটা কি তোমরা বুঝেছো ভাইয়া? সব আগের মতোই, মোডাল অক্সিলারি ভার্ব খালি চলে আসলে আমরা এক্সট্রা বি যুক্ত করব। ক্লিয়ার? যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে 1 নাম্বারটা আগে করে দাও। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এইটার প্যাসিভ ফর্ম কি হবে? রাফসিন পড়তে হবে ভাইয়া, পড়লেই হয়ে যাবে। আই ক্যান ডু ইট, দেখো এখানে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? বরকতুল্লাহ, সাম্য, নুসরাত, আব্দুল্লাহ আল মারুফ, ফাতেমা। খুবই সিম্পল, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান। 3 নাম্বার, মানে আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে বি দিতে হয়। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, তারপর প্রিপোজিশন, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট। কি দাঁড়ালো? ইট ক্যান বি ডান বাই মি। এটা কে কে বলেছে? সামিরা বলেছে। তারপর ও একজন বলছে ভাইয়া আগেরটাতে ইউ কেন বসেছে? কারণ ইউর অবজেক্ট ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। মার্জিয়া, নুসরাত, ওয়াহিদুল, এইচ এম রিফাত, ভাইয়া তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এইটা করো, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। ইউর টিচার অবজেক্ট, শুড অক্সিলারি ভার্ব, রেসপেক্ট ভার্ব মেইন ভার্ব, আর ইউ হচ্ছে সাবজেক্ট। সো কি হবে? ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার উচিত তোমার শিক্ষককে সম্মান করা, শ্রদ্ধা করা। বলো এটা কি হতে পারে? নবনীতা, সানন্দা, ঋতিকা, ইসরাত, তন্নি, তারপর সাইরা সঠিক উত্তর দিয়েছ। ইয়েস, পারফেক্ট। কি করবো? শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করবো। অবজেক্ট কি আছে? ইউর টিচার। তারপর অক্সিলারি ভার্ব শুড দিয়ে সেটার সাথে আমরা বি যুক্ত করে দিব। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে ভার্বটা আছে সেটা 3 নাম্বার ফর্ম দেওয়া, রেসপেক্টেড। তারপর প্রিপোজিশন, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করা। ইউ সাবজেক্ট আর অবজেক্টও ইউ। ঠিক আছে? এরকম যারা যা লিখেছো যে ইউ টিচার শুড বি রেসপেক্টেড বাই ইউ, তাদের সবার উত্তর
সঠিক হয়েছে। সর্বশেষ মোডাল অক্সিলারি ভার্বের সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। দেখি এটা পারলে বুঝবে যে তোমাদের মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আর কোনো সমস্যা নাই। সুমিত্রশীল, যদি তোমরা এইটা পারো ভাইয়া, তাহলে ভাববো যে তোমাদের মোডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা নিয়ে আর কোনো সমস্যা নেই। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। এখানে তো ডিউটিজ নাই, কে যেন ডিউটিজ লিখেছে, এখানে তো ডিউটি লিখা। আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস, এটা কে বলেছে? নুরি বলেছে। ওকে, এই শাহিন, ডিউটিজ আসছে কোত্থেকে ভাইয়া? এখানে তো ডিউটি আছে। আচ্ছা, তাহলে শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টে আছে আওয়ার ডিউটি, আওয়ার ডিউটি। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট আছে, কি হবে? মাস্ট বি। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম ডান বাই উই থাকলে আস। আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস। ইয়েস, আমি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা দেখো, একটা জিনিস একটু মনে রাখবা। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে সেন্টেন্স গুলো দেখলাম, এই যে ধরো এখানে আই ক্যান ডু ইট আছে, এখানে যদি এরকম থাকছে যে আই ক্যান নট ডু ইট, তারপর ইউ শুড নট রেসপেক্ট ইউর টিচার, উই মাস্ট নট, মানে এরকম যদি নেগেটিভ যদি চলে আসে, এগুলো যদি ক্যান না হয়ে ক্যান নট হতো, শুড না হয়ে শুড নট হতো, তাহলে আমরা কি করব? দেখো এই কথাটাই বলছে যে এই সেন্টেন্স গুলোতে এইগুলো যদি নেগেটিভ হয়, কিংবা ওভারঅল যদি মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে প্যাসিভ করার সময় বি এর আগে নট বসবে। এই যে ভাইয়া একটু আগে তোমরা ক্যান বি দিয়েছো, এটার আগে এই জায়গাটাতে নট বসবে। এরপরে যে শুড বি দিয়েছো, বি এর আগে নট বসবে। ঠিক আছে? ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, আই ক্যানট ডু ইট। সবকিছু আগের মতো, জাস্ট ওই যে বি যুক্ত করি না, এইটার আগে নট দিতে হবে। বলতো এটা কি হবে? এটার উত্তর কি হতে পারে? আই ক্যানট ডু ইট। এটার প্যাসিভ ফর্ম কি? জাস্ট বি এর আগে নট দিতে হবে। সালমান, দিন ইসলাম, হ্যাঁ একটা জিনিস একটু বলে দিচ্ছি, ক্যান এবং নট যদি তুমি এইভাবে লিখো এটা ভুল। হ্যাঁ, ক্যান নট একসাথে হবে, ক্যান নট। এটা কি হতে পারে? শান্তা, ইট ক্যান নট বি ডান বাই মি। ইয়েস, একসাথে কিন্তু হবে, এই যে বি এর আগে নট, ইট ক্যান নট বি ডান বাই মি। ওকে, এই ছিল আমরা প্রথমে কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম সকল প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই ক্যান নট আলাদা কে লিখে রে? আলাদা তো হবে না, একসাথে হবে। আচ্ছা, আমরা সকল প্রকার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। তাসপিয়া, আমরা এবার জানবো, এরপর আমরা দেখেছিলাম যে মোডাল অক্সিলারি ভার্বকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে। এখন আমরা দেখব রিফ্লেক্সিভ ভার্বকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। রিফ্লেক্সিভ ভার্ব না, মেইনলি রিফ্লেক্সিভ অবজেক্ট। হ্যাঁ, রিফ্লেক্সিভ অবজেক্টকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন তোমার কাছে, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া রিফ্লেক্সিভ অবজেক্টটা ভুলে গেছি। তোমাদের কাছে আরো কি মনে আছে রিফ্লেক্সিভ জিনিসটা কি? স্পেশালি আমরা এটা প্রোনাউনের ক্ষেত্রে পড়েছি। রিফ্লেক্সিভ প্রোনাউন কি মনে আছে তোমাদের? বলো তো, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কারো মনে আছে কিনা? একটা এক্সাম্পল লিখলেই হবে। থ্যাংক ইউ প্রীতম, একটা এক্সাম্পল লিখো তো রিফ্লেক্সিভ প্রোনাউনের, মনে আছে নাকি কারো? দেখি। ও আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ ফারিহা, আস্তে আস্তে দিব, আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নিই। আচ্ছা প্রীতম, দেখো আমরা এই যে বলছি হি কিলড হিমসেলফ, আমরা বলি না হিমসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ। এই যে সেলফ যুক্ত থাকে, মানে মনে রাখার জন্য সহজ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আখিরানি সেটাই বলছি, সহজ ব্যাপার। সেলফ, দুইটা জিনিস লিখে দিই, সেলফ
সেলফস। এই দুইটা জিনিস থাকলেই বুঝে নিও ওইটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হিমসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস। ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে বুঝবা? শেষে সেলফ কিংবা সেলফ থাকবে, সেলফ কিংবা সেলফস থাকবে। ইজিলি বুঝার জন্য বলে দিয়েছি, বুঝবা তো? শেষে সেলফ কিংবা ওই যে SELVE এরকম সেলফস থাকবে। ইয়েস, আই লাভ মাই সেলফ। এই যে যখন আমরা বলবো মাই সেলফ, এটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষে সেলফ আছে। ক্লিয়ার? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে আরেকজন বলেছে হার সেলফ। একটা প্লুরাল দিয়ে এক্সাম্পল দাও তো। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমাকে 1 মিনিট সময় দাও, আজানটা শেষ হোক। আমরা ক্লাসটা শেষ করে দেব, হ্যাঁ, আর বেশিক্ষণ নাই। আজানটা শেষ হলে আমি কথা বলা শুরু করছি, দাঁড়াও। আমার এখানে আজান এখন শেষ হচ্ছে না, আমি সরি। এই ফাঁকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক সাবমিট করো। অলরাইট, আমার এখানে আজান শেষ হয়ে গেছে। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখছিলাম, রাইট? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট যখন বলবি, এই ব্যাপারটা কি ক্লিয়ার যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট? হ্যাঁ, যেটা শেষে আমরা সেলফ কিংবা সেলফস দেখব, সেলফ কিংবা সেলফস দেখব, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অবজেক্ট বলতে পারি। তোমরা হাসছো কেন? ও আচ্ছা, একটু আগে যে হোমওয়ার্কের কথা বলছি এই জন্য। আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বা অবজেক্ট আমরা বুঝে গেছি। সো কোন একটা সেন্টেন্সে আমরা যদি এরকম দেখি, যেমন হি কিলড হিমসেলফ, এই সেলফ আছে, এই টাইপ একটা সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, চলো সেটাই দেখি। প্রথমে বলছে, যারা পারো তারা একটু আমাকে এটা ডিসকাশন বক্সে, আমার উত্তর, আমার কথা তো শুনছো নিশ্চয়ই, রাইট? ওকে, যারা পারো এটা আমাকে একটু ডিসকাশন বক্সে জানাও, আর যারা পারো না একটু চলো আমরা দেখি কিভাবে। যে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় বসে, দেখো নরমালি আমরা কি বলি, মুত্তাকি, নরমালি আমরা কি বলি, দিব হোমওয়ার্ক দিব, নিয়ে যাও। নরমালি আমরা
অবজেক্টটাকে সাবজেক্ট করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যখন চলে আসবে তখন সাবজেক্টটাকে প্যাসিভ করার সময় সাবজেক্টের জায়গায় বসাবো। দেখো ভালোভাবে শোনো, এটা অনেকেই ভুল করো। কি ধরনের প্রশ্ন ভাই? একজন বলবে ভাইয়া আপনি নামাজ পড়েন না? আমি আসর নামাজটা পড়ে তোমাদের ক্লাসে ঢুকেছি, ক্লাসটা একটু পরেই শেষ করে দিয়ে তারপর মাগরিব নামাজটা পড়বো। আচ্ছা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। একটু ডিফারেন্ট না? একটু ব্যতিক্রম লাগছে না? ওকে, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ওই যে আগের মতো অক্সিলারি ভার্ব দেওয়া। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? ওয়াজ অথবা ওয়্যার। তো হি এর সাথে কি হয়? ওয়াজ হয়। ওকে, 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার প্রশ্ন, কিল্ড, এটা দেওয়া, দিয়ে দিলাম। 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপোজিশন দেওয়া, বসিয়ে দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে ওই যে রিফ্লেক্সিভ অবজেক্টটা আছে সেটা দিয়ে দেওয়া। এখানে কি আছে? হিমসেলফ। বুঝতে পারছো সবাই? সবকিছু আগের মতো, একেবারে সবকিছু আগের মতো। সাবজেক্ট খালি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে। নরমালি তো অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, বাট রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে দুলাল চাকমা কি হবে? সাবজেক্টের জায়গায় বসবে ভাইয়া, অবজেক্টের জায়গায় বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এইটা আমাকে একটু করে দাও তো। দ্য লেডি প্রেইজেস হারসেলফ, যে মহিলাটা আছে সে তার নিজের প্রশংসা করে, এটার প্যাসিভ ফর্ম কি হবে? একটা কঠিন প্রশ্ন দিয়ে আটকে দিলাম নাকি? নাবিলা ভাইয়া এটা আমি সলভ করে এটার মাধ্যমে তোমাকে বুঝাবো। হ্যাঁ শাহিন এটা করো, একটা কঠিন প্রশ্ন দিয়েছি, আটকে দিলাম তোমাদেরকে। The lady praises herself. হ্যাঁ ছুটি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। যারা হোমওয়ার্ক করে না তাদেরকে বেশিক্ষণ আটকে রাখি না আমি, তাদেরকে ছেড়ে দিব। হোমওয়ার্ক নিয়মিত করলে আবার রাখতাম, যেহেতু হোমওয়ার্ক করো না বেশি দিন রেখে লাভ কি, বেশিক্ষণ রেখে লাভ কি, ছেড়ে দিব। ওকে ইয়ামশি, তুমি হোমওয়ার্ক দিয়েছো? ইয়েস মনে আছে। ইশতিয়াক ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে আমাদের, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে চলে এসো, আমাকে নক দিও। ও কয়েকদিন পর তো 21শে বই মেলা, তোমরা যদি বই মেলায় আসো আমাকে নক দিও, তোমাদের সাথে আমি দেখা করতে খুবই আগ্রহী। ক্যাম্পাসেই থাকি, যে কোনো সময় নক দিলে চলে আসতে পারবো, যদি ব্যস্ত না থাকি বা অফিসে না থাকি। আচ্ছা, দ্য লেডি ইজ প্রেইজড বাই হারসেলফ। ইয়েস কারেক্ট অ্যান্সার। যারা বলেছে দ্য লেডি ইজ প্রেইজড বাই হারসেলফ, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। ওয়াজ যারা বলেছো ভুল, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে আসবে। মাঝার বলছে ভাইয়া ক্লাস শেষ করো, অবশ্যই শেষ করব, যারা হোমওয়ার্ক করে না তাদেরকে বেশিক্ষণ রাখবো না আমি। দ্বিতীয়টা, শি ফ্যান্স হারসেলফ, সে তার নিজের ফ্যান, এইটা কি হবে বলেন? শি ফ্যান্স হারসেলফ। শি ফ্যান্স হারসেলফ, এটার প্যাসিভ ফর্মটা কি হতে পারে? ও আচ্ছা, এর আগেরটা একজন বুঝতে চেয়েছিল, মনে পড়েছে, মোস্ট প্রবাবলি নাবিলা। দেখো নাবিলা, এই যে এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন তাই না? শেষে সেলফ কিংবা সেলফস থাকলে সেটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রাইট? তো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে নরমালি আমরা কি করি? অবজেক্টটাকে সাবজেক্ট করি, সাবজেক্টটাকে অবজেক্ট করি, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টটাকে সাবজেক্ট করব। দ্য লেডি মানে এটা সাবজেক্ট হবে প্যাসিভ করার সময়ও, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য নাবিলে আমরা কি দিব? এমিজার থেকে ইজ দিলাম। ভার্বের 3 নাম্বার ফর্ম সেটাও দিয়ে দিলাম। তারপর বাই, তারপর এই যে অবজেক্টে হারসেলফ আছে সেটাই বসিয়ে দিব। ক্লিয়ার নাবিলা, বুঝেছো? দ্য লেডি ইজ প্রেইজড বাই হারসেলফ, she is pained by herself. Yes, correct answer. এরপর we helped ourselves, same, we were helped by ourselves, we were helped by ourselves. আচ্ছা, এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এইটার প্যাসিভটা আমি আজকে দেখাবো না, এটা একটু বুঝাতে হবে যে ফ্যাক্টিটিভ ব্যাপারটা কি, এটা তোমাদেরকে একটু বুঝাতে হবে। হ্যাঁ, এটা আমি
কালকে দেখাচ্ছি তোমাদেরকে। বাট আমরা যেটা বলেছি, তারপর কোয়াসি প্যাসিভ, এইটা নিয়েও আমরা আলোচনা করবো। এই দুইটা জিনিস, ফ্যাক্টেটিভ অবজেক্ট, কোয়াসি প্যাসিভ, এই দুইটা জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এগুলো একটু তোমাদেরকে বুঝাতে হবে যে ফ্যাক্টেটিভ মানে কি, কোয়াসি মানে কি। সো এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি। ইয়েস, এই যে দেখি, এটা তোমাদের লাস্ট চান্স, এটা তোমাদের লাস্ট চান্স। হোমওয়ার্কটা সাবমিট করবে তোমরা 10ms এসএসসি এইচএসসি গ্রুপে, কিংবা তোমরা অনেকে ডিসকর্ডে আছো, চাইলে ডিসকর্ডে সাবমিট করতে পারো। ওকে, দেখো তোমাদেরকে আমি 5টা হোমওয়ার্ক দিলাম, মানে 5টা সেন্টেন্স দিলাম। একটা হোমওয়ার্ক 5টা সেন্টেন্স। এইখানে এমন কিছু শব্দ আছে যেগুলোর জন্য ওই যে একটা চার্ট দেখিয়েছিলাম না, যে বাসায় টানাবে, কিভাবে টানাবে সেটাও বলেছিলাম। হ্যাঁ, ওইভাবে ওই চার্টটা থেকে দেখে এখানে তোমাকে করতে হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের আজকে 2টা কাজ। তার মানে তুমি ধরো 10ms এসএসসি এইচএসসি গ্রুপে পোস্ট করলেও 2টা কাজ করবা, ঠিক আছে? ফার্স্ট কাজ কি, মানে সরি 2টা পোস্ট করবা। একটা পোস্টে তুমি এগুলোর হোমওয়ার্কটা সাবমিট করে দিবা। এইটা ম্যান্ডেটরি, এটা তোমার বাধ্যতামূলক করা, এটা বাধ্যতামূলক। এরপরে দিন কিন্তু আমি আর কিছু বলবো না, আমি দিয়েছি তোমাদেরকে তবুও হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করো না যদিও। আচ্ছা, দ্বিতীয় কাজ কি, এই যে ভার্বের লিস্টটা দিয়েছি মনে আছে কিভাবে বলেছি, কিভাবে সাজিয়ে লিখতে, যে সবগুলো উইথ এর একসাথে, সবগুলো এট এর একসাথে, সবগুলো ইন এর একসাথে। এগুলো তোমরা এই 2টা করে তোমাদের যে টেবিল আছে, আশা করি টেবিল আছে, এই টেবিলের সামনে টানাবে। তারপর ওইটা সুন্দর একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও। আমাকে না, মানে পোস্ট করলেই হবে, আমি দেখবো, অবশ্যই দেখবো। আর হোমওয়ার্ক হিসেবে তো এটা রইলই, রাইট? ঠিক আছে, তাহলে আর কারো কোনো কথা না থাকলে বলো তো, এরপরে আমি কোন স্লাইডটা দেখাবো? এটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করো। বলো তো কোন স্লাইডটা দেখাতে পারি সর্বশেষ? আচ্ছা, সর্বশেষ স্লাইড যেটা হবে সেটা তো হবেই, বাট বুঝেছো রাইট? দুষ্টুমি করি আর যাই করি আমরা, আমাদের পড়াশোনা যাতে ঠিক থাকে, প্লিজ। এগুলো খুব বেশি কঠিন না। আমি একটু বলে দিই তোমরা কোন জায়গাটাতে আটকাতে পারো। ব্রডকাস্ট, এটার 3 নাম্বার ফর্মটা একটু দেখে নিও। তারপর এইটার সাথে প্রিপোজিশন কি হয় দেখে নিও, এনো এর সাথে প্রিপোজিশন কি হয় সেটাও দেখে নিও, ঠিক আছে? আর এটা তো তোমরা টানাবেই। দেখা হচ্ছে পরে কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে একটু মজা করতে পারি, বাট সব মিলিয়ে তোমরা খুব ভালো রেসপন্স করো, তোমরা পড়াশোনায় অনেক ভালো, লক্ষ্মী ছেলে মেয়ে। বাট ভালো বলছি বলে কিন্তু আকাশে উঠে যায় না। হোমওয়ার্ক সাবমিট করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই ভয়েস কিন্তু শেষ হয় নাই, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসও করবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো সবাই, বাই বাই।